কি অবস্থা তোমাদের? সবাই আসছো? জি স্যার, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই তো আসে নাই, মাত্র 81। সেকশন এ বি সবাইকে আসতে বলছি না? আচ্ছা শোনো, এখানে ওই কারেন্টে ডিস্টার্ব করে, কেমন? আমরা একটু ক্লাস শুরু করে দিই, তারপরে আলাপ করবো। আর একটু আলাপও করে নিই। সেটা হলো 2টার সময় তোমাদের ক্লাস টেস্ট শুরু হবে, তোমরা সবাই এই লিঙ্কে ঢুকবা। আর এখন যেটাই ঢুকছো এটাই ঢুকবে। তারপর আমি তোমাদের সাথে কথা বলে ক্লাস টেস্ট কোশ্চেন দিয়ে দেবো, এবং ক্লাস টেস্টের সময় হবে কত? 20 মিনিট নাকি? স্যার এটা কি গুগল ফর্মে হবে নাকি স্যার রিটেন? এটা রিটেন তোমাকে লিখে আপলোড করে দিতে হবে। ঠিক স্যার আছে, সাবমিশনের জন্য একটু টাইম দিলে ভালো হতো স্যার। তাহলে কত? 20 মিনিট আর 5 মিনিট 25 মিনিট, নাকি 25 মিনিট আর 5 মিনিট 30 মিনিট, কোনটা? স্যার 30 30 মিনিট হলে ভালো হয় স্যার। একটু লাইনে থাক, আমি একটা ফোন দিলে স্যার বেটার হইতো, মানে লিখতে তো স্যার আসলে মাঝে মাঝে অনেক সময় আর সাবমিশনে নেটের প্রবলেম হয়। হ্যালো, তাহলে আমরা 30 মিনিটের সময় দিব, ঠিক আছে? জি স্যার। জি স্যার, সেটাই ভালো হয়। মিনিটের মধ্যে তোমাকে আপলোড করে দিতে হবে প্রশ্ন, মানে উত্তর দিয়ে, ঠিক আছে? ক্যালকুলেটর রাখবা, কারণ অঙ্ক আছে। কলম ক্যালকুলেটর রাখবে, প্রশ্ন আছে, ওইভাবে আনসার। প্রশ্ন অ্যাসাইন করে ক্লাসরুমে অ্যাসাইন করে দেওয়া হবে। তারপরে তোমরা ওইটা দেখে আনসার দিয়ে 30 মিনিটের মধ্যে জমা দিয়ে দেবে। স্যার 30 মিনিটের পরে যেগুলো হবে ওগুলি অ্যালাউ করবো না আমি ক্লাস টেস্টে। খেয়াল রাখতে হবে। সোজা কথা, 30 মিনিটের মধ্যে তোমার 2টা প্রশ্ন হলে 2টা, আড়াইটা হলে আড়াইটা, যতটুকু পারো ইউ হ্যাভ টু সাবমিট, ঠিক আছে? লেট সাবমিশন হবে না, অ্যালাউ করবো না। কারণ 20 মিনিটের জায়গায় আমি 30 মিনিট সময় দিচ্ছি, সুতরাং এরপর আর কোনো লেট সাবমিশন অ্যালাউড না। তো ঠিক আছে, আমরা একটু ক্লাসে চলে যাচ্ছি। এবং শোনো, আজকে আমরা যেরকম ক্লাস নিছি, আগামী কিবারে আমাদের ক্লাস আছে? আজকে হলো 22 তারিখ। 22 তারিখও বি সেকশন এদের সাথে চলে আসবা। তাহলে একসাথে আমি 12টার সময় ক্লাস নিয়ে নেবো, ওইটাই আমাদের ইনশাল্লাহ শেষ ক্লাস, ঠিক আছে? আহ এখন আমরা ক্লাসে যাচ্ছি, স্লাইডে যাচ্ছি, কেমন? তোমরা একটু ভিডিও আর মিউট করে রাখো, নাহলে আবার অনেক সময় প্রবলেম হয়। পরে আমরা আগে ক্লাস শেষ করে নিই, তারপর প্রশ্ন করলে, প্রশ্ন থাকলে উত্তর দিবে। আমি স্লাইড শেয়ারে যাচ্ছি। দেখা যাচ্ছে? হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে কিনা? না স্যার, স্লাইড দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে? আমরা স্যার স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন। আচ্ছা দাঁড়াও। না দেখা গেলে বলবা।
এখনো দেখা যায় না নাকি? না স্যার দেখা যায় না। আচ্ছা, একটু অপেক্ষা করো, আমি একটু দেখতেছি। তোমরা একটু অপেক্ষা করো। এখন এখন দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার দেখা যায় এখন। দেখা যাওয়ার কথা তো। দেখা যাচ্ছে এখন? জি স্যার, স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা রেকর্ড শুরু করব। Recording in progress. আচ্ছা দেখো, আমরা এর আগে মানে যা মেথড অফ স্লাইস বা বিশপ মেথড যেখানে পড়ছি সেখানে কোনো ফরওয়ার্ডার প্রেসার কনসিডার করি নাই। অ্যাকচুয়ালি ফরওয়ার্ডার প্রেসার তো আছে, গ্রাউন্ড ওয়াটার আছে, এটা যে কোনো সময় চলে আসতে পারে। এই জন্যই আমরা যদি গ্রাউন্ড ওয়াটার প্রেসার কনসিডার করি, অর্থাৎ ফরওয়ার্ডার প্রেসার কনসিডার করি, আমরা যে এনএইচ স্লাইস এর আগে যেটা নিয়েছিলাম, এখানে ফিগার 19 মানে তোমার মেথড অফ স্লাইসের যে এনএইচ ফিগার একটু খেয়াল করে মনে করে স্মরণ করো, ওইখানে যে ফোর্স ছিল সেইখানে তোমার আরেকটা ফোর্স আসবে এট দ্য বটম অফ দ্য স্লাইস, সেটা কি ফরওয়ার্ডার প্রেসার। এবং ফরওয়ার্ডার প্রেসারটা কত হবে ওই স্লাইসের জন্য? ইউএন সমান হবে এইচ এন গামা ডাব্লিউ। এইচ এন হচ্ছে ওই স্লাইসের নিচে যদি পিজোমিটার দাও, সেটা যদি এইচ এন পরিমাণ উঠে ওয়াটার লেভেল, তাহলে ওই ওয়াটার লেভেল মাল্টিপ্লাইড বাই ইউনিট ওয়েট অফ ওয়াটার হচ্ছে ওই স্লাইসের ওয়াটার প্রেসার। কেমন? এটা তো হলো একটা, এটা হলো এনএস স্লাইস, তাহলে ওইখানে এটা হলো প্রেসার। আর ফোর্স হবে কত? প্রেসার ইনটু এরিয়া। এরিয়া হচ্ছে ডেল এল এন হলো উইথ ইন্টু 1 পারপেন্ডিকুলার ডিরেকশনে 1, এটা হচ্ছে এরিয়া। এই এরিয়ার উপরে কাজ করে ওই ফরওয়ার্ডার প্রেসারটা, তাহলে ফোর্স হবে ইউএন ইন্টু ডেল এল এন। তাহলে তোমার ওই যে ইকুয়েশন যেটা ছিল অর্ডিনারি মেথড অফ স্লাইসে, সেইখানে জাস্ট একটু মডিফাই হবে, কি এই ফরওয়ার্ডার প্রেসারটা বাদ যাবে। এই যে দেখো 63 যে ইকুয়েশনে ইউএন, এই যে এখানে আছে ইউএন ইন্টু ডেল এল এন মাইনাস এই প্রেসারটা বাদ যাবে, বাদ দিয়ে এই তোমার ফরওয়ার্ডার প্রেসার ফ্যাক্টর অফ সেফটি ইকুয়েশন নতুন হবে এটা, যদি আমরা ফরওয়ার্ডার প্রেসার কনসিডার করি। তারপরে আসো যে ফ্যাক্টর অফ সেফটি, যদি ওটা গেল অর্ডিনারি মেথড অফ স্লাইস, আর বিশপের ক্ষেত্রেও ওই তোমার ইউএন ইন্টু বিএন, বিএনটা হচ্ছে এলএন এর পরিবর্তে আসছে, ওটা বসাই দিলে জাস্ট এইটুকু টার্মটা বাদ যাবে। আর এখানে ডাব্লিউ এনটা হবে এনএস স্লাইস। তাহলে আমার এইখানে কি করতে হবে? ফরওয়ার্ডার প্রেসারের কন্ট্রিবিউশনটা বাদ দিতে হবে উভয়টা। তাহলে একটা হলো 63 ইকুয়েশনটা হচ্ছে অর্ডিনারি মেথড অফ স্লাইসে, 64টা হচ্ছে বিশপ সিম্পলিফাইড মেথড। এগুলি মুখস্থ করার দরকার নাই, এটা জাস্ট প্রসেসটা দেখানো হচ্ছে যে ফরওয়ার্ডার প্রেসারটা বাদ দিতে হবে। এখন আসো এই ফরওয়ার্ডার প্রেসার, এটা যে একটা ইকুয়েশন, কোন একটা কমপ্লেক্স ইকুয়েশন, এটাকে একটু সিম্পলিফাই করার জন্য বিশপ এন্ড মর্গেনস্টার্ন 1963-তে ওরা কিছু টেবিলের সাহায্যে এটাকে সলভ করছে ফর সিম্পল স্লোপ। সেই ক্ষেত্রে ওই ডাব্লিউ এনটা ইকুয়েশন 64-এ, 64 হচ্ছে যে বিশপের যে ইকুয়েশনটা, এখানে ডাব্লিউ এন হচ্ছে টোটাল ওয়েট অফ এনএস স্লাইস, ওয়েট হচ্ছে গামা ইন্টু ভলিউম, ভলিউম হচ্ছে বিএন ইন্টু জেড এন ইন্টু 1। জেড এন হলো এভারেজ হাইট অফ এনএস স্লাইস, যেটা গত ক্লাসে আমরা দেখছি। আর ইউ এনটা হচ্ছে এইচ এন গামা ডাব্লিউ। এটাকে ওরা একটা নন ডাইমেনশনাল কোয়ান্টিটি আর ইউ কনসিডার করছে এটা সলিউশনে। আর ইউটা হচ্ছে ইউএন ডিভাইডেড বাই গামা জেড এন, অর্থাৎ এনএইচ স্লাইসে টোটাল ফরওয়ার্ডার প্রেসার এবং টোটাল স্ট্রেসের যে রেশিও, ইউএন হচ্ছে এনএইচ স্লাইসের ফরওয়ার্ডার প্রেসার, আর গামা জেড এন হলো এনএইচ স্লাইসের টোটাল স্ট্রেস।
গামা ইন্টু জেড এন। তাহলে এই যে রেশিওটা এটাই হচ্ছে আরইউ, এটা হচ্ছে নন ডাইমেনশনাল কোয়ান্টিটি। এটা তুমি লিখতে পারো এইচ এন গামা ডাব্লিউ ডিভাইডেড বাই গামা জেড এন। এইভাবে এই সূত্রটা মনে রাখবে। তারপরে আসো এই যে এই ভ্যালুটা, এই যে 66 আরইউ, এই ভ্যালুটা আর এটা হলো 65 এ ডাব্লিউ সমান গামা বি জেড এন, আর আর ইউ হচ্ছে কত এইচ এন গামা ডাব্লিউ বাই গামা জেড এন। 65 66 এই দুইটা ভ্যালু ইকুয়েশন 64 অর্থাৎ বিশপ ইকুয়েশনে যদি বসায় সিম্পলিফাই করে এই ধরনের একটা ইকুয়েশন আসবে, কমপ্লেক্স একটা ইকুয়েশন 67। এবং এটাকে ওরা আরো সিম্পলিফাই করছে, নিচে আছো দেখো যে ফর স্টেডি স্টেট সিপেজ কন্ডিশন a weighted average value of RUN can be taken which is constant। অর্থাৎ আমার স্লাইস তো অনেকগুলো আছে, প্রত্যেকটা স্লাইসের যদি ইন্ডিভিজুয়াল RU জানি তাহলে প্রত্যেকটা RU ওয়েটেড অ্যাভারেজটা নিতে হবে টোটালটার ক্ষেত্রে। সাধারণত ওয়েটেড অ্যাভারেজ নিতে হবে, এবং অনেক ক্ষেত্রে লেট দ্য ওয়েটেড average RU and the RU সেটাকে RU দিয়ে কনভার্ট করে, এবং for most practical cases the value of RU range up to 0.05। যদি প্রবলেমে RU দেওয়া না থাকে তাহলে 0.5 ধরতে হবে। আর যদি বিভিন্ন H দেওয়া থাকে এবং Z দেওয়া থাকে, স্লাইসের ফরওয়ার্ডার প্রেসার হেড এবং স্লাইসের মিড ডেপথ দেওয়া থাকে, তাহলে আমরা এই যে আগে যে সূত্রটা দেখলাম, এই যে এখানে RU এটা হবে H1 গামা W প্লাস গামা Z1 প্লাস H2 গামা W ডিভাইডেড বাই গামা Z2। এইভাবে সবগুলোর ওয়েটেড অ্যাভারেজ নিতে হবে, নিয়ে যতগুলো হবে তাকে তত দিয়ে ভাগ দিয়ে যে অ্যাভারেজটা হবে সেটা হলো RU হবে। এইভাবে বের করতে হবে। বিগত বছরের প্রশ্নগুলি দেখলে ওইখানে পাবে যে দুই ক্যাটাগরির অঙ্ক আছে। এখন এই যে ইকুয়েশনটা 68 ইকুয়েশনটা সলিউশনটা দেখো একদম ইজি হয়ে গেছে। fs ইজ ইকুয়াল টু m প্রাইম মাইনাস n প্রাইম RU, এটা মনে রাখতে হবে। এখানে m প্রাইম এবং n প্রাইম হলো স্টেবিলিটি কোএফিশিয়েন্ট। এগুলো কিছু টেবিল আছে, আমরা দেখাবো ওই টেবিল থেকে এগুলো বের করতে হবে। তাহলে fs সমান m প্রাইম মাইনাস n প্রাইম RU। এখন এই পদ্ধতিতে প্রসেসটা কি এখানে বলা আছে যে দেখো, প্রথমে তুমি কি করবা, ফাই প্রাইম বিটা সি প্রাইম গামা এইচ এগুলো বের করতে হবে, তারপরে RU বের করবে, তারপরে টেবিল থেকে m প্রাইম n প্রাইম বের করবে, তারপরে এই যে সূত্র যেটা ছিল এই যে এখানে m প্রাইম n প্রাইম RU তিনটা জানো, তাহলে তুমি ফ্যাক্টর অফ সেফটি বের করবে। কেমন? এখন এই ফ্যাক্টর অফ সেফটি তুমি বিভিন্ন ভ্যালু বের করতে হবে। এই যে এখানে এই যে m প্রাইম n প্রাইম এটা কয়টা কন্ডিশন আছে, d সমান 1, d সমান 1.25, 1.5, এই ভ্যালুগুলোর জন্য বের করতে হবে। ডিটা হচ্ছে কি, ডিটা হচ্ছে হার্ড লেয়ারের ডিস্টেন্স, আর 5 প্রাইম বিটা RU সি প্রাইম গামা পাই এইসব ফ্যাক্টর উপর নির্ভর করে। আমরা একটা অঙ্ক দেখবো এখন, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা যতগুলো ফ্যাক্টর অফ সেফটি পাবো তার মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে রিকোয়ার্ড ফ্যাক্টর অফ সেফটি। তাহলে এখন দেখো এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা করলে তুমি বুঝে যাবে। স্লোপ ইজ 15 মিটার হাই, স্লোপ হাইট দেওয়া আছে, স্লোপ প্রপার্টি দেওয়া আছে 2:1, ফাই দেওয়া আছে, সি প্রাইম দেওয়া আছে, গামা দেওয়া আছে, RU এখানে দেওয়া আছে। RU যদি দেওয়া না থাকতো তাহলে আমরা কি 0.5 ধরতাম। ডিটারমাইন দ্য ফ্যাক্টর অফ সেফটি fs। এখন আমার যে টেবিল আছে, টেবিলের জন্য আমার কিছু ভ্যালু লাগবে বের করতে। এটা হচ্ছে সি প্রাইম গামা এইচ, তারপরে স্লোপ পাই RU। টেবিলটা দেখো, এই যে টেবিলগুলো, স্টেবিলিটি কোএফিশিয়েন্ট m প্রাইম n প্রাইম ফর সি প্রাইম গামা এইচ 0.075 এন্ড টো সার্কেল। টো সার্কেল হচ্ছে ডি এর উপর নির্ভর করে। আরেকটা হচ্ছে এই একই ভ্যালু, এটা হচ্ছে কি সার্কেল, ডি সমান 1। তারপরে দেখো ডি সমান 1.25, ডি সমান 1.5,
তাহলে সি প্রাইম বাই গামা এইচ হলো 0.075, এটার জন্য 4টা টেবিল লাগবে। 4টা টেবিলের মধ্যে একটা হচ্ছে কি ফোর সার্কেল, একটা হচ্ছে ডি সমান 1, একটা হচ্ছে ডি সমান 1.25, ডি সমান 1.5। তাহলে এই 4টা থেকে আমরা ভ্যালু বের করব। তাহলে আসো, তোমার এখন সি প্রাইম বাই গামা এইচ কত আছে? সি প্রাইম হচ্ছে 20। একটার দিকে আসো, একটার দিকে আসো। আচ্ছা শোনো, একটু ইয়ে আছে। এখন সি প্রাইম বাই গামা এস হচ্ছে তোমার এই ভ্যালু যখন বসাচ্ছ সেখানে আছে 0.075 কিন্তু আমার টেবিল আছে 0.075, তাহলে আমরা এটা ইউজ করতে পারবো। এরকম এই যে সি প্রাইম গামা এস, এটা এখানে আমি যে 4টা টেবিল দেখালাম সেটা হচ্ছে 0.075। এরকম 1 এর জন্য আছে, 1.5 আছে। আমরা শুধু 4টা টেবিল দেখেছি, এরকম অনেক টেবিল আছে। তাহলে এই প্রবলেমের জন্য এই টেবিলটা লাগবে, সেই জন্য আমরা এটাতে আছি। এখন দেখো যে আমাদের কি করতে হবে, স্লোপ 2:1, ফাই এত, আর ইউ এত, সি প্রাইম এত। এখন এইখান থেকে আমাকে এম প্রাইম এবং এন প্রাইম বের করতে হবে। তাহলে আসো, প্রথমে দেখো ডি যদি, সরি আমাদের আরেকটু উপরে, ডি যদি টো সার্কেল হয় তাহলে স্লোপ আছে 2:1, কেমন? 2:1 এর জন্য এম প্রাইম হচ্ছে কত? 1.593, এন প্রাইম হচ্ছে 1.158। দেখো এই যে 1.158, 1.593। এই এম প্রাইম এন প্রাইম পাইলে আর ইউ জানো, এই যে নিচে যে সূত্রটা আছে যে এফ এস, ওই সূত্রটা কত ছিল? এই যে এখানে, এই যে এম প্রাইম মাইনাস এন প্রাইম আর ইউ, এই যে সূত্র, এইখানে বসালে ফ্যাক্টর অফ সেফটি পাবা 1.361। এটা হচ্ছে টো সার্কেলের জন্য। এরপরে আমাদের পরেরটা আছে, এই যে আমি এটা স্কোপ করছি, এই যে ডি সমান 1, ডি সমান 1 এর জন্য আমার স্লোপ 2:1 এর জন্য একটা 3:1, 4:1, 5:1, এগুলো বিভিন্ন স্লোপ। আমাদের যেহেতু 2:1 আছে, আমরা এটার থেকে নিতে হবে। তাহলে এম প্রাইম এবং এন প্রাইম এর ভ্যালু পাবা। তখন দেখো এম প্রাইম এন প্রাইম ভ্যালু বসালে ফ্যাক্টর সেফটি পাচ্ছে 1.39। তদ্রুপ পরের টেবিলে গেলে 1. D যদি 1.25 হয় তাহলে ফ্যাক্টর সেফটি 1.431, 1.5 হলে 1.615। এখন এই যে লাস্ট কলামে ফ্যাক্টর সেফটি যেগুলি আছে, এগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ফ্যাক্টর অফ সেফটি বা এক্সপেক্টেড ফ্যাক্টর অফ সেফটি, অর্থাৎ এখানে আনসারটা হবে 1.361। তাহলে এই প্রবলেম করতে গেলে আমাদের টেবিল লাগবে এবং এই ডাটাগুলো লাগবে। এই ডাটাগুলো এখন যেমন এখানে 0.074 আছে, কিন্তু আমার টেবিলে আছে কত? 0.075, এটা কাছাকাছি, এই জন্য আমরা ধরছি। তাহলে তোমাকে এই সি প্রাইম বাই গামা ইস যে ভ্যালুটা হবে তার সাথে 4টা ভ্যালু আসবে, একটা টো সার্কেল, একটা ডি সমান 1, একটা ডি সমান 1.25, একটা ডি সমান 1.5। এইগুলো ইউজ করে আমি 4টা ফ্যাক্টর অফ সেফটি পাবো। এর মধ্যে যেটা সবচেয়ে কম সেটা হচ্ছে আমার রিকোয়ার্ড ফ্যাক্টর অফ সেফটি। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। সুতরাং টেবিল দেওয়া হবে, শুধু সূত্র কোনটা, এই সূত্রটা মনে রাখতে হবে যে এম প্রাইম ফ্যাক্টর অফ সেফটি সমান এম প্রাইম মাইনাস এন প্রাইম আর ইউ, এটা মনে রাখতে হবে। আর ভ্যালুগুলো টেবিল থেকে কিভাবে নিতে হয় সেটা তো দেখাই দিলাম, সেটা প্র্যাকটিস করবো। আর এখানে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আর ইউ দেওয়া থাকবে, অথবা দেওয়া না থাকলে 0.5, অথবা বিভিন্ন হেড, ওয়াটার হেড দেওয়া থাকবে এবং স্লাইসের ডেপথ দেওয়া থাকবে, সেখান থেকে ওয়েটেড অ্যাভারেজ বের করে নিতে হবে। অর্থাৎ আর ইউ প্রত্যেকটার জন্য বের করে 5টা থাকলে 5 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। এখন আসে আমরা একটা জিনিস দেখবো, এখানে দেখো ফ্লাকচুয়েশন অফ ফ্যাক্টর অফ সেফটি অফ স্লোপ ইন ক্লে এমবেকমেন্ট অন স্যাচুরেটেড ক্লে। এই এমবেকমেন্টটা হচ্ছে ক্লের, এবং এই যে এইখানে যেটা দেখো
এই এমবেকমেন্টটা হচ্ছে ক্লে, আর কোথায় দেওয়া আছে এইখানে যে ক্লেটা সেটা হলো স্যাচুরেটেড ক্লে, ঠিক আছে, গ্রাউন্ড ওয়াটার হচ্ছে এইখানে। এইখানে যে এপিবি, এটা হচ্ছে একটা ফেলিউর সারফেস আমরা কনসিডার করলাম, একটা পি হচ্ছে ওই ফেলিউর সারফেস একটা পয়েন্ট, এবং এখানে ওয়াটার হেড কত, এইচ, স্মল এইচ, এখানে ওয়াটার হেড হচ্ছে স্মল এইচ। এখন এটা যখন করবা তোমার ফ্যাক্টর অফ সেফটিটা কি ধরনের ভেরিয়েশন হচ্ছে, অর্থাৎ ফ্লাকচুয়েশন অফ ফ্যাক্টর অফ সেফটি অফ স্লোপস ইন ক্লে এমবেকমেন্ট অন স্যাচুরেটেড ক্লে। স্যাচুরেটেড ক্লে এর মধ্যে যদি এমবেকমেন্ট করো ক্লে, তাহলে ফ্যাক্টর অফ সেফটিটা, এই যে স্লোপের ফ্যাক্টর অফ সেফটিটা কিভাবে হবে, এটা কি বাড়বে না কমবে, না কমবে বাড়বে, এটার মানে ইয়েটা কি হবে, মানে ধরনটা কি হবে সেটা জানার জন্য আমরা এখন দেখবো। একটু মাথার মধ্যে এই জিনিসটা রাখো যে এটা হচ্ছে একটা এমবেকমেন্ট প্লেন, কোথায় আছে, একটা স্যাচুরেটেড প্লেন উপরে আছে, আর এপিবি একটা আমরা ফেলিউর সারফেস কনসিডার করলাম, যার যেটা পি পয়েন্টটাতে ওয়াটার হেড হচ্ছে এইচ, মানে ওয়াটারের হেড হচ্ছে এইচ। তাহলে আমরা একটু দেখি পরবর্তীতে। দেখো এখন যেটা বললাম, লেট পি বি এ পয়েন্ট অন পটেনশিয়াল ফেলিউর সারফেস এপিবি, অর্থাৎ ফেলিউর সারফেস। বিফোর কনস্ট্রাকশন অফ এমবেকমেন্ট দ্য পোর ওয়াটার প্রেসার এট পি হলো ইউ সমান এইচ গামা ডাব্লিউ, যেহেতু হাইট হচ্ছে এইচ, তাহলে পোর ওয়াটার প্রেসার এই পয়েন্টে হবে এইচ গামা ডাব্লিউ, এটাই বলা হচ্ছে। এখন বলা হচ্ছে লেট আস assume that the height of the field needed for the construction of the embankment is placed uniformly, অর্থাৎ এই যে ফুল হাইটটা আমরা এমবেকমেন্ট করলাম এটা ইউনিফর্মলি আমরা কম্পাইট করে করে উঠছে, সেটাই বলা হয়েছে। তারপরে at time t সমান t1 the embankment height is equal to h and it remains constant thereafter, অর্থাৎ t এর পরে এখানে দেখো এই যে প্রথম যে বি কার্ভে দেখো উপরে কার্ভটাতে হাইট অফ দ্য ফিল্ড টি সমান t1 যখন, তখন এমবেকমেন্টের হাইট হচ্ছে এইচ, মানে এটা এইটুকু এইচ, এই t1 এর পরে পুরোটুকুই কি এইচ, মানে এর প্রথম থেকে এটার হাইট কি আমরা আস্তে আস্তে করছি, একবারে তো ফুল হাইট আমি এমবেকমেন্ট করতে পারি নাই, একবারে কি পুরোটুকু পারবো না, প্রথমে একটু একটু, কিন্তু এই ফুল হাইট যেতে আমার সময় লাগছে কত, t1, t1 এর পরে আমার ওই ফুল হাইটটা কনস্ট্যান্ট থাকবে, সেটাই বলো। এখন the average shear stress increases tau on the potential failure surface caused by the construction of embankment, অর্থাৎ তুমি যখন স্টেজ ওয়াইজ করবা তখন আস্তে আস্তে কি হবে, তোমার শিয়ার স্ট্রেস বাড়তে থাকবে, এবং এটা কতক্ষণ পর্যন্ত বাড়বে, টি সমান t1 এর পরে এই স্ট্রেসটা কনস্ট্যান্ট হবে, যেটা এখানে দেওয়া আছে, যে নিচের যে কার্ভটা দেখো, average shear stress tau on a given surface through p, এই যে 0 থেকে t1 সময় পর্যন্ত আমার কি হচ্ছে, বিভিন্ন লেয়ার দিতে দিতে ফুল হাইট পর্যন্ত যাচ্ছে, আস্তে আস্তে শিয়ার স্ট্রেস বাড়তেছে, কিন্তু যখন ফুল হাইট হয়ে যাবে তখন শিয়ার স্ট্রেসটা এরপরে কনস্ট্যান্ট থাকবে। এটা হলো এই যে বি, এই ছবিটা দেওয়া আছে, মানে প্রথমে 0, তারপরে t1 এ ম্যাক্সিমাম, t1 থেকে যত দূরে থাকবে তত ম্যাক্সিমাম। এরপরে আসো পোর ওয়াটার প্রেসার। Pore water pressure at point P will continue to increase as construction of embankment progress, অর্থাৎ তুমি যখন এমবেকমেন্ট করবা, প্রথমে একটা লেয়ার করবা, তখন এর উপরে কি লোড আসবে, লোড আসলে পোর ওয়াটার প্রেসার বাড়বে, আগে ছিল এইচ গামা ডাব্লিউ, এখন এইচ গামা ডাব্লিউ থেকে বেশি হবে। এখন এই বাড়াটা কতক্ষণ হবে, যতক্ষণ পর্যন্ত আমি ফুল লোড দিই, যখন এই ফুল লোড হয়ে যাবে টি সমান t1, তখন কি হবে, এই যে পোর ওয়াটার প্রেসারটা এটা কি হয়ে যাবে, এই যে টি সমান t2, আগের পোর ওয়াটার প্রেসার 0 সময় যা ছিল এইচ গামা ডাব্লিউ সেটা সমান হবে, অর্থাৎ t1 সময় পর্যন্ত এমবেকমেন্ট শুরু করার থেকে t1 ফুল হাইট পর্যন্ত এটা কি হবে, পোর ওয়াটার প্রেসার বাড়বে, যেহেতু আমি লোড দিচ্ছি। আবার এরপরে আমার কি হবে, প্রেসারটা থেকে যাওয়াতে আস্তে আস্তে পানি কি করবে, সময়ের সাথে সাথে ড্রেনেজ হবে, ড্রেনেজ হলে পোর ওয়াটার প্রেসার কমতে থাকবে, কমে 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 লাস্টে ইনিশিয়াল স্টেজে চলে আসবে। তাহলে এটা হচ্ছে তোমার পোর ওয়াটার প্রেসার ক্যারেক্টারিস্টিক। এরপরে আসো
হ্যাঁ, এই যে এটা তো ফুল ওয়াটার প্রেসার গেল। এরপর যেটা বলেছে, ইফ উই অ্যাসিউম দ্যাট দ্য এমব্যাঙ্কমেন্ট কনস্ট্রাকশন ইজ র‍্যাপিড, যদি তুমি ধরে নাও যে তোমার এমব্যাঙ্কমেন্ট কনস্ট্রাকশনটা খুব তাড়াতাড়ি হবে, দ্যাট প্র্যাকটিক্যালি নো ড্রেনেজ অকার্স ডিউরিং দ্য কনস্ট্রাকশন পিরিয়ড, দ্য অ্যাভারেজ শিয়ার স্ট্রেংথ অফ দ্য ক্লে উইল রিমেইন কনস্ট্যান্ট ফ্রম T0 টু T1, অর্থাৎ টাউ সমান CU। অর্থাৎ এখানে এই যে ফিগার দেখো, এই যে এই ডি ফিগার, এখানে শিয়ার স্ট্রেন্থ আমরা ধরে নিলাম যে কনস্ট্রাকশনটা খুব রেপিড করতেছে, যদি ধরে নিই তাহলে রেপিড করলে এর মধ্যে কোনো পোর ওয়াটার প্রেসার ডেভেলপ করবে না। কেমন? এটা হলো আনড্রেন কন্ডিশনে টাউ সমান সিইউ, টাউ এর সমান সিইউ অর্থাৎ QU/2 আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট অর্ধেক, অর্থাৎ এটা পুরোটুকু কনস্ট্যান্ট থাকে। এরপরে T1 এর পরে কি হবে, আস্তে আস্তে পোর ওয়াটার প্রেসার কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে। তাহলে বের হয়ে গেলে এফেক্টিভ স্ট্রেস বাড়বে, শিয়ার স্ট্রেস বাড়তে থাকবে। এই যে দেখতে T1 থেকে T2 পর্যন্ত বাড়তে থাকবে, T2 এর পরে এটা কনস্ট্যান্ট। এখন ফ্যাক্টর অফ সেফটিটা কি? ফ্যাক্টর অফ সেফটিটা হচ্ছে এইখানে দেখো, the average shear strength of the clay along the sliding surface, figure 19D, divided by average shear strength along the sliding surface, figure 19B। এটা হলো আলটিমেট, এটা হচ্ছে তোমার ডেভেলপড বি। তাহলে 19D কে যদি বি দিয়ে ভাগ দাও, দেখো এই যে এইটা হলো 19D, ডি কি 0 থেকে T1 পর্যন্ত হলো কনস্ট্যান্ট, T1 থেকে পরে ইনক্রিজিং। আর 19বিটা কি, বিটা হচ্ছে 0 থেকে T1 হলো ইনক্রিজিং, এরপরে কনস্ট্যান্ট। তাহলে এখন দেখো, আমরা যদি 0 থেকে T1 জানি, ওটা হচ্ছে 0 থেকে T1 ইনক্রিজিং, কনস্ট্যান্ট কে ইনক্রিজিং দিয়ে ভাগ দিলে কি হবে, ডিক্রিজিং। এই দেখছো, ফ্যাক্টর অফ সেফটি ডিক্রিজ করে। আবার এইখানে এটা হচ্ছে ইনক্রিজিং, ওটা ছিল কনস্ট্যান্ট, ইনক্রিজিং কে কনস্ট্যান্ট দিয়ে ভাগ দিলে ইনক্রিজ করবে। অর্থাৎ তোমার এমব্যাঙ্কমেন্ট কনস্ট্রাকশনের শুরু থেকে ফুল হাইট পর্যন্ত কি হবে, ফ্যাক্টর অফ সেফটি কমতে থাকবে। ফুল হাইট যখন অ্যাটেন্ড হয়ে যাবে, তারপরে সময়ের সাথে সাথে কি হবে, কনসলিডেশন শেষ হওয়া পর্যন্ত এটা কি করতে হবে, আস্তে আস্তে ফ্যাক্টর অফ সেফটি বাড়তে থাকবে। অর্থাৎ আমরা যদি ক্লে এমব্যাঙ্কমেন্ট করি স্যাচুরেটেড ক্লেতে, তাহলে কনস্ট্রাকশন পিরিয়ডে ফ্যাক্টর অফ সেফটি কমবে এবং কনস্ট্রাকশন হয়ে গেলে ফ্যাক্টর অফ সেফটি বাড়তে থাকবে। এটা হলো এর সারমর্ম। এরপরে আসো যে যদি তুমি এগুলি এখানে লেখা আছে, এগুলো আপলোড করলে দেখবে একই, আমি যা বলছি তাই এখানে আছে। এখন যদি কাটিং হয়, যে এরকম যদি কাট কোনো সারফেস থাকে, ওটাতেও ছিল এমব্যাঙ্কমেন্ট, আর এটা হলো এই যে কাট করলো, এটা একটা স্লোপ, অরিজিনাল স্লোপ ছিল, কাট করলো, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ওই একই স্টাইলে আমরা শুধু ছবিগুলো দেখে বোঝাচ্ছি, দেখো সেই ক্ষেত্রে হবে এখানে যা আছে এগুলি বলবে, বলাতে আমি তোমাকে শুধু ছবির থেকে আসি। এভারেজ শিয়ার স্ট্রেস আগের মতোই থাকবে, 0 থেকে T1, অর্থাৎ কাটিং ফুল হাইট কাট পর্যন্ত এটা কি হবে, ইনক্রিজ করতে থাকবে, তারপরে কনস্ট্যান্ট থাকবে। কিন্তু পোর ওয়াটার প্রেসার কি হবে, কমতে থাকবে, কারণ আমি কেটে ফেলতেছি, মানে ওয়েট কি করতেছি, নিয়ে যাচ্ছি। ওয়েট নিয়ে গেলে এটা কি হবে, পোর ওয়াটার প্রেসার না বেড়ে কমতে থাকবে। আবার যখন সময়ের সাথে সাথে এটা পোর ওয়াটার প্রেসার বাড়বে, পোর ওয়াটার প্রেসারটা এখানে চেঞ্জ হচ্ছে। তারপরে দেখো, আর এফেক্টিভ স্ট্রেস কি হবে, তোমার শিয়ার স্ট্রেস এইখান থেকে এই পর্যন্ত কনস্ট্যান্ট থাকবে। এরপরে যেহেতু পোর ওয়াটার প্রেসার বা কমে যাচ্ছে, তাহলে বের হয়ে যায় এফেক্টিভ স্ট্রেসটা, এই শিয়ারের এই রকমে আসবে, মানে কাটিং এর ক্ষেত্রে এটা আসবে, যেটা কত, ফিগার ডি দেখো এখানে কোথাও হচ্ছে। The shear strength of soil after excavation gradually decreases because distribution of negative pore water pressure। ওই নেগেটিভ pore water pressure টা কমাতে এটা কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। যে এখানে যে ট্রেন্ডটা আছে, যে নেগেটিভ, এটা নেগেটিভ, ওটা যদি উপরে হতো তাহলে এটা বাড়তো, পজিটিভ থাকতো। তাহলে এই জিনিসটা এখানে দেওয়া হয়েছে, যার জন্য এই ফিগারটা হচ্ছে এইভাবে। তাহলে এখন ফ্যাক্টর অফ সেফটি আগের মতোই, ফিগার
ডি ডিভাইডেড বাই ফিগার বি। তাহলে ডি তে কি আছে? কনস্ট্যান্ট। বি তে হলো ইনক্রিজিং, এই পর্যন্ত। ভাগ দাও, ভাগ দিলে ডিক্রিজিং হবে। আবার এটা ডিক্রিজিং, ওইখানে এতে কি আছে? বি তে কনস্ট্যান্ট আছে, এই যে এটা কনস্ট্যান্ট, এইটুকু কনস্ট্যান্ট। তাহলে এটা দিয়ে যদি ভাগ দাও তাহলে এটা কি হবে? ডিক্রিজিং। তাহলে কাটিং এর ক্ষেত্রে দেখো, ফ্যাক্টর অফ সেফটি ইজ অলওয়েজ ডিক্রিজিং। একদম ইনিশিয়ালি বেশি থাকে, যখন কাটতে থাকবা, কাটা শেষ হওয়া পর্যন্ত অলওয়েজ কি হবে? এটা ডিক্রিজিং থাকবে। তো পরীক্ষাতে এগুলো টিকা হিসাবে আসে, যে এক্সপ্লেইন দ্য ফ্লাকচুয়েশন অফ ফ্যাক্টর অফ সেফটি অফ স্লোপ ফর কার্স ইন স্যাচুরেটেড ক্লে, অথবা অথবা এর আগে যেটা বললাম কি, fluctuation of factor of safety of slopes in clay embankment on saturated clay। যে কোনো একটা আসতে পারে পরীক্ষায়, তখন এই ছবি দিয়ে এগুলো একটু বুঝাই দিতে হবে, নিজের ভাষায় লিখলে হবে, বইয়ের মতো মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, এখন এই স্লাইড সম্বন্ধে কোনো প্রশ্ন আছে কিনা বলো। এটা তোমাদের ইয়ের বইতে আছে, PM দাসের বইতে আছে। এটা আমি যা পড়াইছি ওগুলো সব আছে ওইখানে, ওইখান থেকেও দেখতে পারবে। বিএম দাসের বই কাছে না থাকলে নেট থেকে ডাউনলোড করে নাও, ওইখানে ডাউনলোড করলে পাবা। তাহলে এইখানে কোনো প্রশ্ন আছে কিনা বলো, বোঝার কোনো জায়গা আছে কিনা? না হলে আমরা স্লাইড অফ করে দিব। আছে কোনো জায়গা বুঝোনি? হয়তো বুঝার চেষ্টাও করো নাই, নাকি? কথা বলতেছো না কেন? স্যার এটা আরেকবার দেখলে তখন প্রবলেম গুলো বোঝা যাবে আর কি। আচ্ছা ঠিক আছে, একবার দেখো, যদি কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে বলবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে বলবে। তাহলে আমরা স্লাইড থেকে বের হয়ে যাচ্ছি। এটা আমাদের স্লাইড থেকে বের হয়ে যাচ্ছি। এখন তাহলে আজকের ক্লাস এর পর্যন্ত, কারণ তোমাদেরকে একটু সময় দিতে হবে, তোমরা একটু পড়বা, যেহেতু ক্লাস টেস্ট আছে, আর একটু প্রিপারেশনও নেবা। তাহলে স্যার আমাদের এক্সাম কি গুগল ফর্মে নেবেন নাকি স্যার ওই হ্যান্ডরাইটিং স্যার একটু যদি হ্যাঁ? জানাই। স্যার এক্সাম কি স্যার গুগল ফর্মে হবে নাকি ইয়া হতে হবে স্যার, মানে হ্যান্ডরাইটিং? ফর্মে না, হ্যান্ডরাইটিং বলছি না। আমি গুগল ক্লাসরুমে অ্যাসাইন করে দিব ক্লাস টেস্ট, কেমন? সময় দিয়ে তোমরা নিজেরা হাতে লেখে ওটাকে ফটো তুলে আপলোড করে দিবে আমাকে। 30 মিনিট সময় সময় বাড়াই দেওয়া হয়েছে, কেমন? সবার সাথে আলাপ করে। ক্লাস টেস্টের সময় তো 20 মিনিট, আমি 25 মিনিট বলছি, সবাই বলতেছে স্যার আপলোডে একটু সময় লাগে। আচ্ছা দেখ, এখন 30 মিনিট সময়, 30 মিনিটের মধ্যে অবশ্যই দিতে হবে। 30 মিনিটের পরে লেট কোনোটা আমি অ্যালাউ করব না, কারণ আমি সময় বাড়াই দিচ্ছি। 30 মিনিটের মধ্যে তোমার যা হয়, 2টা হইলে 2টা, আড়াইটা হইলে 8টা, একটা হলে 1টা, 3টা হলে 3টা, যাই হোক সেটা লোড করে দিবা। আদারওয়াইজ একটাও যদি 1 মিনিট দেরি হয়, তাহলে তুমি 3টা করলা, কোনো নাম্বার পাইলা না, তাহলে তো তোমার লাভ নাই। স্যার অনেক সময় আর কি অনেকের কারেন্ট যায় বা অনেকের একটু আপলোড কারণ যাকটা, এটা কোনো অজুহাত আমি শুনতে চাই না, কারণ আমি 10 মিনিট সময় বাড়াই দিচ্ছি তোমাকে, তুমি ওর মধ্যে দিতে হবে, ঠিক আছে? অজুহাত তো নানা অজুহাত আছে। অনেকে বলে আমি গ্রামে আছি, নেট নাই, এই নাই, সেই নাই, এগুলো বলে তো লাভ নাই, ঠিক আছে? জি স্যার। আজকে এইখানে আমি শেষ করতেছি, আর কোনো কথা নাই। তোমরা ঠিক 2টার সময় এই ইয়াতে ঢুকে যাবা সবাই, এদের এই লিংকে সবাই, এই সেকশন, বি সেকশন, ডাব্লিউআরই সব এখানে ঢুকবে। তখন আমি তোমাদের সাথে কথা বলে প্রশ্ন দিয়ে দেব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।